আবার ফিরে এলাম তারেকের সেই শ্বাসরুদ্ধকর মিশনের দ্বিতীয় পর্বে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব দুর্নীতির বিরুদ্ধে তারেকের এই লড়াইটা ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। আর হ্যাঁ, সাথে থাকছে আমাদের সেই স্পেশাল ভোক্যাবুলারি শেখার অভিনব কৌশল। চলুন আর দেরি না করে সরাসরি মিশনে ঢুকে পড়া যাক। ঠিক আছে, চলুন এক নজরে দেখে নিই তারেকের এই মাস্টার প্ল্যানটা আসলে কিভাবে এগোবে। পুরো ব্যাপারটা ৬টা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে দ্য সিন্ডিকেটস ডায়েরি, এরপর স্টুডেন্টস হেল্পলেসনেস, দ্য লিডার্স স্টাবর্ননেস, দ্য ফ্রেন্ডস ইনসুলারিটি, দ্য ব্রোকার্স থ্রেট এবং একদম শেষে দি আল্টিমেট ট্রুথ। ফেজ 1, দ্য সিন্ডিকেটস ডায়েরি। দুর্নীতির একদম শেকড়ে পৌঁছানোর জন্য প্রমাণ সংগ্রহের কাজটা এখান থেকেই শুরু। তো ব্যাপারটা হচ্ছে তারিক কিন্তু একদম গোপনে এই দুর্নীতিবাজ চক্রের প্রতিটি মুভমেন্ট তার ডায়েরি বা লগে টুকে রাখছে। ওরা কোথায় যাচ্ছে, ওদের বিলাসবহুল ভ্রমণ বৃত্তান্ত বা আইটেনারি সব কিছুতেই তার কড়া নজর। সে একটা মজার জিনিস খেয়াল করল, চক্রের সদস্যরা প্রায় ইনকনসিকুয়েন্সিয়াল বা একদম অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে খুব জোরে জোরে কথা বলে। বুঝতেই পারছেন, আসল উদ্দেশ্যটা ঢাকার জন্যই এই নাটক। কিন্তু একদিন হলো কি, এক সদস্য ইনঅ্যাডভার্টেন্টলি বা বলা যায় একেবারেই অসাবধানতাবশত তাদের গোপন পাসওয়ার্ডটা বলে ফেলে। সুযোগ বুঝে তারেক সাথে সাথে এই নতুন ডেটা তার ফোল্ডারে ইনকর্পোরেট করে নেয়, মানে অন্তর্ভুক্ত করে নেয় আর কি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, ঠিক এই মুহূর্তটাতেই তারেকের সেই ইনচোয়েট অর্থাৎ প্রাথমিক এবং অসম্পূর্ণ মাস্টার প্ল্যানটা একটা পূর্ণাঙ্গ আকার নিতে শুরু করে। নতুন তথ্যগুলো হাতে আসার পর গেমটা একেবারে পাল্টে যায়, আর বিপদের মাত্রাও বাড়তে থাকে হু হু করে। ফেজ 2, স্টুডেন্টস হেল্পলেসনেস। এবার তারিকের নজর গেল সাধারণ ছাত্রদের দিকে, যারা আসলে এই দুর্নীতির মূল শিকার। মেসগুলোর অবস্থা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। একদিকে রয়েছে চরম ইন্ডিজেন্স বা দারিদ্র্য। দালালরা খুব সহজেই গ্রাম থেকে আসা ইনজেনুয়াস মানে ওই অকপট ও সরল ছাত্রদের ফাঁদে ফেলছে। আবার ঠিক উল্টো দিকে আরেক দল ছাত্র আছে যারা প্রচণ্ড ইন্ডোলেন্ট এবং লেথার্জিক। সোজা বাংলায় বলতে গেলে চরম অলস আর নিস্তেজ। তারা কোনোরকম পরিশ্রম বা মেধা ছাড়াই স্রেফ শর্টকাটে চাকরি বাগাতে চায়। ভাবা যায় অবস্থাটা। এই যে একদিকে শোষণ আর অন্যদিকে শর্টকাট খোঁজার এই অলসতা, দুটো মিলে পুরো সমাজে এক ধরনের ভয়াবহ ল্যাসিটিউড তৈরি করেছে। এই ল্যাসিটিউড মানে হলো এক ধরনের উদ্যমহীনতা বা চরম ক্লান্তি, যা আমাদের চোখের সামনের এই ট্র্যাজেডিটাকে আরও স্পষ্ট করে তুলছে। ফেজ 3, দ্য লিডার্স স্টাবার্ননেস। এবার সময় এসেছে আসল মাথাটাকে চেনার। দুর্নীতির শেকড়টা ঠিক কোথায়? সিস্টেমের ভেতরের এই ইনহেরেন্ট বা অন্তর্নিহিত দুর্নীতির পেছনে যে বস কলকাঠি নাড়ছে, লোকটা মারাত্মক ইরাসেবল বা বদমেজাজি। তার চরিত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল তার ইনট্রানজিজেন্স অর্থাৎ আপোষহীনতা। এই লোকটার ইনট্র্যাক্টেবল বা একগুঁয়ে স্বভাব তাকে এমন এক মরণঘাতী শত্রুতে পরিণত করেছে যে তাকে বাগে আনা প্রায় অসম্ভব। আর এটা খুব দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে এত বড় আর ডেঞ্জারাস একটা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে হলে তারেকের আচরণে বিন্দুমাত্র লেভিটি বা ছ্যাবলামি থাকা চলবে না। এখানে হালকা চালের কোনো জায়গায় নেই, তাকে হতে হবে সিরিয়াসনেসের চূড়ান্ত। ফেজ 4, দ্য ফ্রেন্ডস ইনসোলারিটি। এটা আসলে হতাশা আর বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতার এক তিক্ত অধ্যায়। একটু সাহায্যের আশায় তারেক গিয়েছিল তার এক পুরনো ভার্সিটি বন্ধুর কাছে, কিন্তু সেখানে তাকে এক রূঢ় বাস্তবতার মুখে পড়তে হয়। বন্ধুটি তাকে বেশ কিছু ইনসিপিড বা একেবারেই নিরস ও স্বাদহীন উপদেশ শোনায়। উল্টেও বলে দেয় যে তারেকের এই একা একা লড়াই করার চেষ্টাটা খুব জলদি ইনার্ট বা নিষ্ক্রিয় হয়ে যাবে। বন্ধুর এই সংকীর্ণমনা দৃষ্টিভঙ্গি বা ইনসুলারিটি তারেককে যে কতটা ব্যথিত করেছিল তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানেই তো তারেকের বিশেষত্ব। সে খুব ভালো করেই বুঝে যায় আশেপাশের এইসব নেতিবাচক কথা আর চিন্তাভাবনায় তাকে ইনজিওর্ড বা অভ্যস্ত হয়ে উঠতে হবে। সে নিজের চূড়ান্ত লক্ষ্য থেকে এক চুল পরিমাণও ইররেজলিউট হবে না, অর্থাৎ কোনো দোদুল্যমানতা বা সিদ্ধান্তহীনতার জায়গা নেই। মিশন চলবে। ফেজ 5, দ্য ব্রোকার্স থ্রেট। সাসপেন্স এখন একদম চরমে। মেস থেকে ফেরার পথে তারেককে ঘিরে ধরে এক প্রভাবশালী দালাল।
দৃশ্যটা একবার কল্পনা করুন। দালালটি তারেককে রীতিমতো চেপে ধরে তার দিকে তীব্র ভাষায় ইনভেকটিভ বা জঘন্য সব গালাগালি ছুড়ে দিতে থাকে। শুধু তাই নয়, সে খুব চতুরতার সাথে ইনসিনুয়েট করে, মানে পরোক্ষভাবে হুমকি দিয়ে বুঝিয়ে দেয় যে তারেক যদি এখনই এই তদন্ত না থামায় তবে তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া হবে। কিন্তু এমন একটা মৃত্যু হুমকির সামনে দাঁড়িয়েও তারেক ছিল পুরোপুরি ইনসেন্সিবল বা ভয়ভীতিহীন। তার ভেতরে কোনো কম্পন ছিল না। একদম শান্ত থেকে সে অত্যন্ত লেকনিক বা স্বল্প কথায় একটা জবাব দেয়, সময়ে সব বলে দেবে। ব্যাস, এই একটা ছোট কথায় ওই আক্রমণাত্মক দালালটা রীতিমতো স্তব্ধ হয়ে যায়। ফেজ 6, দি আল্টিমেট ট্রুথ। পুরো ঘটনার পর এক গভীর উপলব্ধি আর চূড়ান্ত মাস্টারমাইন্ডের মতো কৌশল সাজানোর সময়। তারেক এখন পরিষ্কার বুঝতে পারছে তার চারপাশের এই বিপদের মাত্রাটা একদম ইনডিটারমিনেট, মানে এটা মাপা যাচ্ছে না, পুরোটাই অস্পষ্ট। তাই সে নিজের মনের ভেতর, নিজের মনোবলের চারপাশে একটা দারুণ লেভি বা শক্ত বাঁধ তৈরি করে, যাতে ভয় আর দুর্নীতির এই বিশাল অন্ধকার ঢেউ তাকে কোনোভাবেই ইনন্ডেট বা প্লাবিত করে ভাসিয়ে নিতে না পারে। তারেকের ভেতরে লুকিয়ে থাকা এই লেটেন্ট বা সুপ্ত সাহস দেখে একদিন সবাই নিশ্চিতভাবেই তাকে লড করবে, তার প্রশংসা করবে। জানেন কেন? কারণ সে দালালের সাথে তর্কে জড়ানোর সময় মাথা ঠান্ডা রেখেছিল, আর দালালের ওই লোকেশিয়াস বা অতিরিক্ত বাচাল স্বভাবটাকে কাজে লাগিয়ে খুব সুকৌশলে তাদের আরও কিছু গোপন কথা বের করে এনেছিল। ব্রিলিয়েন্ট, তাই না? তো আমরা আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণের একেবারে শেষে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে একটা বড় প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটা সাদামাটা ইনকিউয়াস বা নির্দোষ চেহারার ঠিক পেছনে আসলে কতটা ইনকনগ্রুইটি অর্থাৎ অসঙ্গতি লুকিয়ে থাকতে পারে? এই ভয়ঙ্কর সিন্ডিকেটের আসল চেহারাটা কি? রোমাঞ্চকর এই অভিযানের পরের ধাপে কি অপেক্ষা করছে সেটা জানার জন্য নিশ্চয়ই তর সইছে না। আজ তাহলে এ পর্যন্তই। ভোক্যাবুলারি শেখার এই থ্রিলিং জার্নি চলতেই থাকবে। ভালো থাকবেন।